নমস্কার বন্ধুরা। আজকে আমরা মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, মার্কেটকে আমরা দেখেছি, মার্কেট কি কি ঘটেছে বাজেটের দিনে, কি কি ঘটলো সেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। সেই জিনিসগুলো নিয়ে বাজেটের দিনে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে বাজেটের এই প্রথমবার দেখতে পেলাম ভিক্স প্রচুর পরিমাণে পড়েছে। সচরাচর কিন্তু ভিক্স সেইভাবে পড়ে না, পড়লেও সেটা উঠে যায়, ভিক্স পড়লো। সেকেন্ড কথা হচ্ছে বাজেটে সবচেয়ে যেটা ভালো দিক এবং খারাপ দিক আমি দুটোই বলছি। মার্কেটের জন্য বাজেট খুব ভালো না, কিন্তু যদি ইকোনমিক্যালি দেখেন বাজেটটা ভীষণ ভালো হয়েছে, এটা বলতেই হবে। বাজেটে রিলিফ দেওয়া হয়েছে, বিশেষ করে মধ্যবিত্তদের রিলিফ দেওয়া হয়েছে, যেটা খুব দরকার। ওকে, তো 12 লাখ টাকা অবধি পুরোপুরি ট্যাক্স ফ্রি করা হয়েছে। এবং আমার মনে হয় সেখানে যে বিশাল কিছু রিলিফ সেটা না, 60-70 হাজার টাকা মাত্র রিলিফ। তো এরা কিন্তু আপনাকে এটা ধরুন 8 লাখ টাকা অবধি রিলিফ দিতে পারতো। তবে এই জায়গাটা খুব ডিসিশনটা খুব স্ট্রং নেওয়া হয়েছে, যে যেইভাবে ইনফ্লুয়েন্সার বলুন বা প্রচুর ইউটিউবার বলুন বা যারা আলটিমেটলি গদি মিডিয়া ছিল তারাও এর বিরোধিতা করেছে। এবং এই বিরোধিতার জন্য যেটা ঘটেছে যে ট্যাক্সটাকে এবার বুঝতে পারছিল যে মধ্যবিত্তের উপরে যে আমরা যেই লেভেলে ট্যাক্সটা চাপাচ্ছি সেটা কিন্তু খুব মানে রেজাল্ট দিতে খারাপ হবে না। দিল্লিতে তারা বুঝতে পারছে যে দিল্লির পরিস্থিতি নড়বড় করছে। বিহারে আবার ভোট, বিহারে দেখতে পেলাম যে কি ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে, যেটা আমার মনে হয় যে খুব বেশি উচিত হয়নি। এটাকে ভাগ ভাগ করে দেওয়াটা খুব ভালো, কিন্তু এখন কিছু করার নেই। আমরা জানি যে কেন জিতেছে বা সিট কিভাবে পেলো, সেই সব নিয়ে বলার কোনো আপনাদের প্রয়োজনই নেই। তো সেইটার জন্য দেখতে পেলাম যে বিহারে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট হয়েছে, সেটাও মার্কেটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এখন বিহারে কত ভালো ইনভেস্টমেন্ট হয়ে কতটা ভালো কাজ হবে সেটা পরের কথা, কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে বিহারে। আমরা যদি দেখি এফএমসিজি দেখতে পাচ্ছিলাম যে এফএমসিজি সেইভাবে কাজই করছিল না। আমার মনে হয় এফএমসিজি সেক্টরগুলো আস্তে আস্তে করে এবার বাড়তে পারে, যেইভাবে মানে রিলিফ দেওয়া হয়েছে ট্যাক্সের ক্ষেত্রে। আমার মনে হয় বেশ ভালো একটা দিকে যেতে পারে। এখন অবধি যদি দেখি সিগারেটের ক্ষেত্রে সেইভাবে ট্যাক্স বাড়েনি, ফলে যেটা ঘটলো, এবং প্রচুর মানুষ কিন্তু আইটিসিতে শর্ট বানিয়ে রেখেছিলেন, পজিশন বানিয়ে রেখেছিলেন, এবং তাদের অবস্থা খুব হালাত টাইট হয়ে গেছে। সেই অবস্থাটা যে আইটিসির ক্ষেত্রে একটা বাড়বড়ন্ত আমরা দেখতে পাচ্ছি। আইটিসি যদিও বা অলরেডি, আইটিসি শুধু না, ব্রিটানিয়া বলুন, ম্যারিকো বলুন, এই সমস্ত যা যা আছে শেয়ারগুলো সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে, নেসলে ইন্ডিয়া বলুন, যাদের বা হিন্দুস্তান ইউনিলিভার বেশ পড়েছিল, তারা কিন্তু আস্তে আস্তে করে আপসাইডে ওঠার চেষ্টা করছে, যেটা একটা ভালো দিক। তো এইভাবে যদি থাকে আমার মনে হয় ট্যাক্সের এই দিকটা খুব ভালো। কিন্তু ট্যাক্সে এফআইআই বা বন্ড মার্কেটে, কিন্তু বন্ড মার্কেটে যেইভাবে বলা হয়েছে, তো বন্ড মার্কেটের উপরে যেহেতু ট্যাক্সটা বেড়েছে, বন্ড মার্কেট আমাদের এমনিতেই স্যালো মার্কেট, তো ওই মার্কেটে ফরেন ইনভেস্টাররা যদি ইনভেস্ট করে, সেক্ষেত্রে ফরেন ইনভেস্টার এই মার্কেটকে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে তারা চলে যাবে নাকি থাকবে, এইটা নিয়ে একটা ব্যাপার। এবং ট্যাক্সে রিলিফটা দেওয়া হয়েছে, তো তারা ট্যাক্সটা কোথা থেকে আবার জোড়ার চেষ্টা করছে, এটা একটা ফ্যাক্টর। কারণ ট্যাক্সটা রিলিফ দেওয়া হয়েছে মানে তো এমন না যে সরকারের একটা ইনকাম তো দরকার। আবার একটা ফ্যাক্টর কি, যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে যেই খরচাটা, তারা 12 লাখ কোটি টাকার মতন খরচা করার কথা আগের বাজেটে বলা হয়েছিল, সেটা এখন 10 লাখ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। এই এইটাও একটা কিন্তু খারাপ দিক, যে ইনফ্রাস্ট্রাকচারে বাড়ানোর ব্যাপার যেটা, সেইটাতে কতটা তারা এফেক্টিভলি কাজ করছে, এটা একটা বড় ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরগুলো মার্কেটের ক্ষেত্রে কাজ করেছে। আচ্ছা, বাজেটের দিন আমি ফ্রিতে ক্লাস করিয়েছিলাম, যারা করেছেন তারা বুঝতে পেরেছেন মার্কেট কিভাবে চলে বা কি চলে। বাজেটের দিন আশা করছি ভালো প্রফিটও করতে পেরেছেন, যদি ঠিকঠাক মতন করে টাইম মতো করে যান। মোবাইলে বাজেটের দিন ট্রেড করাটা উচিত না, যারা কম্পিউটারে করেন তাদের জন্যই ভালো, আমি আবারও বলছি। কারণ বাজেটের দিন খুব প্রফেশনাল ট্রেডার বা যারা খুব কুইক ডিসিশন নিতে পারেন, তাদের জন্যই কিন্তু বাজেটের দিনটা। বাজেটের দিন সবার জন্য না। বাজেটের দিন আমাকে একজন আজকেই মনে হচ্ছে ফোন করলেন যে স্যার 75 হাজার টাকা লস, কি করব। এখন ঘটনা হচ্ছে 75 কেন, এখানে এক এক দিনে 1-2 লাখ টাকা অবধি চলে যায়, মানে ক্যাপিটাল হয়তো 3 লাখ টাকা, আপনার 2-2.5 লাখ টাকা চলে গেছে, এরকম আমি দেখেছি। ঘটনা কি, তার কারণ হচ্ছে এটা, যে প্রপারভাবে না জেনে বুঝে ট্রেড করা, আর মার্কেট উপরেই যাবে এইরকম একটা চিন্তা ভাবনা। মার্কেট যখন আপসাইডে যায় জানবেন এখান থেকে পড়বে। বাজেটের একটা রুলস আছে, বাজেটের একটা স্ট্র্যাটেজি হয়, সেই স্ট্র্যাটেজি নিয়ে যদি না ট্রেড করেন, বাজেটে আমাদের ক্লাসে আমি এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে বলেছি যে বাজেটে কি স্ট্র্যাটেজিতে ট্রেড করবে, এবং এক্সাক্ট সেই ভাবেই বাজেট চলেছে এবং আমাদের স্টুডেন্টরা বেশ ভালো প্রফিট করেছেন। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। যাই হোক, আপনারাও যদি আমাদেরও মানে বিনিয়োগ বাংলা স্টুডেন্ট হিসাবে জয়েন করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেকেই ভাবেন
আমি দেখলাম বিনিয়োগ বাংলা চ্যানেলে আমাদের একজন কমেন্ট করেছেন, স্যার 5,000 টাকা করে কোর্স ফ্রি, এই এই হ্যানা ত্যানা। এখন ঘটনা হচ্ছে আমি এখানে ক্লাস 5-এর টিচিং করতে আসিনি, এটা একটা ইনভেস্টিংয়ের জায়গা, এবং যেখানে আমি খুব টাফ জিনিসকে খুব সহজভাবে শেখাই, এবং 1 মাস প্রায় 22টা ক্লাস, পার ক্লাসে হিসেব করলে বোঝা যায় এটা একটা নিম্নমানের নেওয়া হয় আমার মনে হয়। আমি জানি না, আপনার কাছে হতেই পারে, আপনার ইনকাম অনুযায়ী আপনার করা উচিত, এবং যাদের 10,000 বা 20,000 টাকা স্যালারি, আমার মনে হয় তাদের অপশন ট্রেডিং থেকে অন্তত দূরে থাকা উচিত। ওকে, কারণ 10,000 টাকার বা 20,000 টাকা স্যালারি পেয়ে এমনি হালাত টাইট হয়ে যায় সংসার চালাতে। তারা অপশন ট্রেডিং করা উচিত না, তারা সুইং ট্রেডিং দেখতে পারেন, তারা আহ, ছোটোখাটোভাবে ইন্ট্রাডে করতে পারেন। অপশন ট্রেডিং সবার জন্য না, আমি আবার বলছি, অপশন ট্রেডিং খুবই মানে একটা সোর্স অফ ইনকাম যদি না থাকে আপনার উপরে, যদি বাড়ির 20,000 টাকা রোজগার করে আপনি করতে পারবেন, কিন্তু আপনার বাড়িতে ধরুন খুব বেশি টাকা দিতে হয় না, আপনি খুব ফ্রিভাবে আপনার লিভিং কস্ট বা কস্ট অফ লিভিং খুব কম, তাহলে একমাত্র আপনি এখানে অপশন ট্রেডিংয়ে সাস্টেন করতে পারবেন। এবং মার্কেটে যদি মোটামুটি 7-8 বছর কেউ একবার সাস্টেন করে যায়, আমার মনে হয় তাকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ওকে, তো এই সাস্টেন করাটা খুব জরুরি। আমরা খুব কুইক মানিতে চক্করে পড়ে যাই, যে আমাদের আজকেই টাকা চাই, কালকেই টাকা চাই, নইলে বোধহয় সব শেষ হয়ে যাবে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা এইটা যে যে কিভাবে চলবে। আচ্ছা, বাজেটের পরে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? স্ট্র্যাটেজি হওয়া উচিত মার্কেট যেই দিকে যাচ্ছে সেই ফ্লোতে চলা, এবং মার্কেট একটা ইন্ডিসিভ ক্যান্ডেল তৈরি করেছে, আমরা দেখতে পেলাম ইন্ডিসিভ ক্যান্ডেলটা তে কিভাবে রিয়েক্ট করবে, এবং এই বাজেটের পরে ডলার কিভাবে বা মানে ইউএসডি আইএনআর কিভাবে কাজ করছে, সেটা কিন্তু একটা বিশাল বড় মারাত্মক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাই এই ফ্যাক্টরটা আমাদের ভীষণ ভালোভাবে দেখা উচিত, যে ইউএসডি আইএনআর কিভাবে কাজ করছে। ওকে, ইউএসডি আইএনআর যদি ঠিক থাকে তাহলে খুব ভালো, মার্কেটের ক্ষেত্রে আরও বেশি একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে, কত দূর অবধি হতে পারে সেটা আমরা দেখে নিই। তো আশা করছি যাদের, আচ্ছা এখানে বলে রাখি, আমাদের এই চ্যানেলটা নতুন, তো যারা চান তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার আশা করছি করে দিন। আর ভিডিওগুলোকে আমাদের প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনাদের জন্যই বানানো ভিডিও। তো আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। প্রায় 60 থেকে 70% মানুষ যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে যান, কারণ এই চ্যানেলটাকেও আমরা খুব তাড়াতাড়ি গ্রোথ করতে চাই। বিনিয়োগ বাংলা অলরেডি মনিটাইজেশন অফ, তো এইটা অন হলে বিশাল কিছু টাকা পাওয়া যায় না, কিন্তু তবু এলে কি হয়, আমরা বিশেষ করে একটা কি হয় এন্থু পাই, যে রেগুলার ভিডিও বানানোর একটা প্রচেষ্টা বা এগুলো আমরা পাই। এটা আপনিও জানেন, যদি 1 টাকাও হয় সেখানে কি হয়, আচ্ছা ঠিক আছে এইটুকু টাকাও তো আসবে, কিন্তু দেখা যেতে পারে এইটা নিয়ে করা যেতে পারে, এইটা আর কি। ওকে, তো চাইলে আপনারা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এবার যেটা আসি সেটা হচ্ছে গিয়ে মার্কেটের ক্ষেত্রে যাই, কয়েকটা জিনিস আপনাদের দেখাই। প্রথমেই যদি দেখি যে নিফটি ফিফটির ক্ষেত্রে, নিফটি ফিফটি দেখুন একটা ইন্ডিসিভ ক্যান্ডেল তৈরি করেছে, এবং যেইটা আমার এখানে রেজিস্ট্যান্স বলে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 23,888 লেভেল। 23,888 লেভেলে একটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে অবধি উঠে এখান থেকে পড়ার সম্ভাবনা খুব বেশি বলে আমার মনে হচ্ছে। এখন দেখা যাক মার্কেট সেটাকে কিভাবে দেখছে বা মার্কেট সেটা কিভাবে করে, এই অবধি আসাটা খুব দরকার বলে আমার মনে হয়। ওকে, আচ্ছা এবার যদি দেখি, এখন এখানে দেখুন কয়েকটা ফ্যাক্টর কাজ করছে, যে ডাউ জোন্স যেভাবে চলছে, ডাউ জোন্স যেহেতু পড়ে আছে, হ্যাঁ এখন সেখানে এখান থেকে কি হবে সেটাই দেখার বিষয়, যে উঠে পড়ে যায় কিনা। ইউএসডি আইএনআর, ইউএসডি আইএনআর কিছুটা পরিমাণ যদি দেখি যে পড়ছে, সেটা খুব ভালো দিক মার্কেটের জন্য। আবার এখানেই যদি দেখি যে ভিক্সকে, ভিক্স দেখুন, ভিক্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাউন হয়েছে, তো আমার মনে হচ্ছে না যে মার্কেটের ক্ষেত্রে খুব ওঠাপড়া দেখতে পাবো। একটা টাইম কারেকশন মার্কেটের ক্ষেত্রে দেখবো, যেটা আমি কালকেও বলেছিলাম যে একটা মার্কেটের ক্ষেত্রে টাইম কারেকশন দেখতে পেতে পারি, কারণ অনেক দিন হয়ে গেছে মার্কেট বেশ কিছুটা পড়েছে, খুব বেশি পড়া দেখতে পাবো না, কিন্তু টাইম কারেকশন হয়ে ওঠাটা উচিত, যদি কারেকশন না হয়, না হলে আরও কিছুটা কারেক্টিভ মুড গেলেও যেতে পারে। ওকে, এটা গেল মার্কেটের সিনারিও। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একইভাবে ইন্ডিসিভ ক্যান্ডেল তৈরি করেছে, এখানে যদি দেখি এইটা যদি ব্রেকআউট দেয় তাহলে যেতে পারে। তো কালকের দিনের জন্য যেটা মেন জিনিস সেটা লক্ষ্য রাখবেন, যে যদি এই লেভেলটাকে সে ব্রেক করছে, এখানে খুব লক্ষ্য রাখবেন যে 23,555 উপরে সাস্টেন করছে কিনা। যদি 23,555 উপরে সাস্টেন করে তাহলে মোটামুটি আমরা একটা লেভেল ধরতে পারি যে 23,888 অব্দি যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আমরা দেখব। আর কালকের ভিডিওতে আমাদের বিনিয়োগ বাংলা চ্যানেল অলরেডি মানে কিভাবে কি ট্রেড করতে হবে সেই লেভেলগুলো আমরা বলেছি, তো সেক্ষেত্রে আর নতুনভাবে কিছু বলার নেই। আর আর কি, যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। শেষ করার আগে একটাই ব্যাপার, সেটা হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে আশা করছি আপনারা বিদ্যার জন্য ভীষণভাবে ট্রাই করবেন। আমাদেরও সুইং ট্রেডিংয়ের কোর্সে 50-50 কুপন কোড দিলে আপনারা ফ্ল্যাট 50% অফ পেয়ে যাবেন। তার কারণ এটাই যে সরস্বতী পুজোর দিন বিদ্যের জন্য আপনারা ইনভেস্ট করতে পারেন,
যাতে শেয়ার মার্কেট থেকে যদি আপনার বিদ্যে বুদ্ধি না থাকে তাহলে কিন্তু ইনকাম করা খুব টাফ হয়ে যাবে। চাইলে দেখতে পারেন, আমি এমন বলছি না যে কিনতেই হবে, ভিডিও দেখেও শিখতে পারেন। মোটামুটি ইনফরমেশন দেওয়ার এখানেও ম্যাক্সিমাম সময় চেষ্টা করি, যদি চান আপনারা আমাদের কোর্সটা নিয়েও দেখতে পারেন। ওকে, তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।